কথায় আছে বাঘে ছুলে 18 ঘা, পুলিশে ছুলে 36 ঘা। কিন্তু সন্দেশখালীর যা পরিস্থিতি, সন্দেশখালীর মানুষ এই পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলছে। বুধবার থেকে গ্রামবাসীদের ক্ষোভের আগুনে জ্বলছে সন্দেশখালী। সন্দেশখালীর 3 তৃণমূল নেতা শেখ শাহজাহান, শিবু হাজরা এবং উত্তম সর্দারকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। শিবু হাজরার একের পর এক পোল্ট্রি ফার্মে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। অভিযোগ যে তাদের জমি বেআইনিভাবে জবরদখল করে রাখা হয়েছে এবং সেখানে ভেড়ি তৈরি করা হয়েছে, যেখানে পুলিশের কাছে বারবার বলা হলেও পুলিশ কোনো রকম কিছু সাহায্য করেননি, তাদেরকে খালি হাতে ফিরতে হয়েছে। আর এই সন্দেশখালীতে 3 দিন পরও থমথমে পরিস্থিতি। সেখানে 144 ধারা জারি রয়েছে এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে, পুলিশি টহল রয়েছে। কিন্তু প্রশ্ন একটাই, কোথায় শেখ শাহজাহান, কোথায় শিবু হাজরা, কোথায় উত্তম সর্দার? তাদের কেন ধরতে পারছে না পুলিশ? এই নিয়ে আজকে আমাদের ছকভাঙা ছটার আলোচনা। আসুন প্রথমেই দেখে নিই আজকের বিষয়। অগ্নিগর্ভ সন্দেশখালী 6 বছরের জন্য দল থেকে সাসপেন্ড উত্তম সর্দার। উত্তম সর্দারকে 6 বছরের জন্য সাসপেন্ড করলো তৃণমূল। কিন্তু উত্তম সর্দার সাসপেন্ড হলেও শেখ শাহজাহান, শিবু হাজরা নিয়ে কেন নীরব তৃণমূল? এই প্রশ্ন উঠছে। এবং 144 ধারার মধ্যেই বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর করা হয়। অভিযুক্ত শেখ শাহজাহান, শিবু হাজরার অনুগামীরা এর সঙ্গে যুক্ত, অভিযোগ করছে গ্রামবাসীরা। আর এদিকে রাজ্যপালকে 24 ঘন্টার ডেডলাইন দিলেন শুভেন্দু অধিকারী। সন্দেশখালী না গেলে লাগাতার ধর্নায় বসবেন, হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা। লোকসভা ভোটের আগেই সিএএ হুঙ্কার অমিত শাহ। আর এই সন্দেশখালী কাণ্ডে শতপ্রণোদিত পদক্ষেপ এসসি কমিশনের। সন্দেশখালী কাণ্ডে জিডিপি ও মুখ্য সচিবকে নোটিশ এসসি কমিশনের। সন্দেশখালী কাণ্ডে 3 দিনের মধ্যে রিপোর্ট তলব করলো এসসি কমিশন। সন্দেশখালী কাণ্ডে ডিজিপি ও মুখ্য সচিবকে নোটিশ এসসি কমিশনের। সন্দেশখালী কাণ্ডে 3 দিনের মধ্যে এবার রিপোর্ট তলব করলো এসসি কমিশন। স্বতঃস্ফূর্তভাবে যখন ঘটনাগুলো বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে দেখতে পাচ্ছিলাম, তখন আজকে এর গুরুত্ব বিবেচনা করে ছুটির দিনে অফিস খুলিয়ে পশ্চিমবঙ্গ সরকারের ডিজিপি এবং চিফ সেক্রেটারিকে নোটিশ পাঠানো হয়েছে কিছুক্ষণ আগে। এবং তাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে এই সম্প্রদায়ের মানুষের সেফগার্ডের জন্য সংবিধানে যে রক্ষা কবচ দেওয়া হয়েছে সেটা পালন করার দায়িত্ব আপনাদের। ইমিডিয়েট এই সব জিনিস যদি বন্ধ না হয় তাহলে প্রয়োজনে আমরা আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। সেই নোটিশের জবাব 3 দিনের মধ্যে চাওয়া হয়েছে। 3 দিনের মধ্যে যদি পুঙ্খানুপুঙ্খ সন্তোষজনক জবাব না আসে, প্রয়োজনে ফুল কমিশন বাংলায় ভিজিটে যাবে। আমরা শিহরিত হয়ে যাচ্ছি যে কী করে সেখানকার শাহজাহানের নেতৃত্বে বাড়ির থেকে মহিলাদের তুলে নিয়ে এসে টার্গেট করে করে প্রতিদিন পার্টি অফিসের মধ্যে বসে তাদেরকে এইভাবে নোংরা কাজ, তাদেরকে রেপ করার মতো ব্যবস্থা করছেন। তার বিরুদ্ধে প্রতিবাদ করলে তারা খুন মার্ডারের শিকার হচ্ছেন। তার বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত মানুষের আন্দোলন। সেই জন্য ন্যাশনাল কমিশনের দায়িত্ব যে এইরকম একটা নোংরামো এবং একটা অরাজকতা, বর্বরচিত যে আক্রমণ চলছে তার বিরুদ্ধে কমিশন অ্যাকশন নেবে। অগ্নিগর্ভ সন্দেশখালী জারি রয়েছে 144 ধারা, সেখানে বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। সন্দেশখালী 2 নম্বর ব্লকের 8টি পঞ্চায়েত এলাকায় 144 ধারা জারি রয়েছে। বিজেপির প্রতিনিধি দলকেও সন্দেশখালী ঢুকতে বাধা দেওয়া হয়েছে, পুলিশ বাধা দিয়েছে, সেই ছবি আজ আমরা দেখেছি। সন্দেশখালীতে ঢুকতে বাধা পেয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখান কামদুনির প্রতিবাদীরা। সন্দেশখালী কাণ্ডের এখনো পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা বেড়ে হয়েছে 14। বাড়ি বাড়ি গিয়ে গ্রামবাসীদের অভিযোগ শুনল পুলিশ। অভিযোগ থাকলে জানান, আইন অনুযায়ী ব্যবস্থার আশ্বাসও দিয়েছে পুলিশ। কিন্তু প্রশ্ন হলো, শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার তারা কোথায়? তাদেরকে কেন এখনো পর্যন্ত ধরতে পারছে না পুলিশ? এই অভিযোগ এবং এই প্রশ্ন উঠছে। আমি এখান থেকে সরাসরি বৈষ্ণব চট্টোপাধ্যায়ের কাছে আসবো। বৈষ্ণবদা, এখনো পর্যন্ত যা পরিস্থিতি সন্দেশখালী, যেখানে 144 ধারা জারি রয়েছে, ইন্টারনেট পরিষেবা বন্ধ, কিন্তু প্রশ্ন হলো শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরা। আমরা জানি উত্তম সর্দারকে ইতিমধ্যেই দল থেকে সাসপেন্ড করা হয়েছে 6 বছরের জন্য, কিন্তু পুলিশ কেন ধরতে পারছে না? এই প্রশ্ন তো সর্বত্র। পুলিশের তদন্ত এবং পুলিশের গ্রেপ্তার, এটা পুলিশের এখতিয়ারভুক্ত। নিশ্চিতভাবে পুলিশের যারা আছেন তারাও তার উত্তর দেবেন। আমি এটা বলবো যে একটা রাজ্যের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য একটা রেগুলার কোর্সে চেষ্টা করা হচ্ছে যে কী করে করা যায়। উত্তম সর্দারকে তো অলরেডি আমাদের পার্টি থেকে সাসপেন্ড করা হয়েছে।
এবং অন্যান্য বিষয়ে সেটা দেখা হচ্ছে। এখনো পর্যন্ত তৃণমূল কোনো নিশ্চিতভাবে পয়েন্ট দেয়নি। তারা একটা সিদ্ধান্তে আসবেন, সমস্তটাই বিবেচনা হচ্ছে। আমরা খুব পরিষ্কার ভাষায় বলেছি, কোনো রকম কোনো কাজ যেটা সাধারণ মানুষের বিরুদ্ধে যাবে আমাদের দল সেটাকে সমর্থন করবে না। কিন্তু কেউ যদি তার রাজনৈতিক ফায়দা তোলার জন্য রোজ এই ধরনের ঘটনাকে আরও বেশি যাতে অশান্তি বাড়ে তার চেষ্টা করেন এবং পরিকল্পিতভাবে রাজনৈতিকভাবে চেষ্টা করেন যে সেখানে গিয়ে একটা উস্কানিমূলক কথা বলে আরও তাতিয়ে একটা ঘটনা তৈরি করার, তাদের পলিটিক্যাল রাজনৈতিক মাইলেজ নেবার জন্য, এই জিনিস তো চলতে পারে না। বেশ, আমি অভ্রর কাছে আসবো। উস্কানি দেওয়ার অভিযোগ উঠছে। না, আমার সুকুমার রায়ের কবিতার দুটো লাইন মনে পড়ে যাচ্ছে, শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে। কে উস্কানি দিয়েছে? আমরা দেখেছি ইডি অফিসারদের ফেলে ফেলে মারা হয়েছে, সিআরপিএফকে ফেলে ফেলে মারা হয়েছে। আমরা যা দেখতে পাচ্ছি অভিযোগ, গ্রামবাসীদের মধ্যে থেকে রাতের বেলার অন্ধকারে বাইকে করে তৃণমূলের লুম্পেন বাহিনী গিয়ে বাড়ির মহিলাদের তুলে নিয়ে যেত। ভাবুন কোন জায়গায় গেছে ওখানকার প্রশাসন। তারপর পুলিশ কি করেছে? পুলিশ এই যে দুর্নীতিবাজ, সব ধান্দাবাজ, চোর চিটিংবাজ তৃণমূলের নেতাগুলো ওখানে তাদেরকে সমর্থন করেছে, তাদের সঙ্গে একসঙ্গে কাজ করেছে, তাদেরকে প্রোটেকশন দিয়েছে। আজকে তাই জনতার পুরো পিঠ দেয়ালে ঠেকে গেছে বলে আজকে ওই পরিস্থিতি। মুখ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী, উনি এতদিন নির্বিকার থাকলেন কেন? 1 মাসের উপরে হয়ে গেছে, কি করেছে পুলিশ প্রশাসন? এই উত্তর দিতে হবে। এবং নারী সুরক্ষা কোন তলানিতে গিয়ে ঠেকলে এই পরিস্থিতি হয়? এটা আমাদের বাংলা। এই বাংলা আনার জন্য আমরা তৃণমূলকে ক্ষমতায় মানুষজন এনেছিলেন। তারা এই তৃণমূল নক্কারজনক এই চিত্র দেখুন এবং বুঝুন, এদেরকে তাড়াতাড়ি মস্তক থেকে না চালালে বাংলার ভবিষ্যৎ অন্ধকার। এরা বাঙালি জাতির মাথা নত করে দিচ্ছে সারা বিশ্বের কাছে। আরে আপনি নিজের উত্তরপ্রদেশে দেখুন, মুখ্যমন্ত্রী, আপনি উনি উত্তর পুলিশ মন্ত্রী, ওইখানে লোকাল মহিলাদের রাজ্যে দেখুন। আমি দুজনকেই থামাবো। উত্তম সর্দারের ক্ষেত্রে দল যে ব্যবস্থা নিয়েছে, অর্থাৎ 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে উত্তম সর্দারকে, কিন্তু প্রশ্ন হলো এখনো শিবু হাজরা, শেখ শাহজাহানের ক্ষেত্রে কোনো রকম কোনো ব্যবস্থাই নেয়নি তৃণমূল। কিন্তু এই উত্তম সর্দারকে যে সাসপেন্ড করা হলো, স্থানীয়রা অর্থাৎ গ্রামবাসীরা তারা কি বলছেন শুনুন। সাসপেন্ডে আমরা তো দল থেকে সাসপেন্ডের কথা ভাবিনি, আমরা তো ওনাদের শাস্তি চেয়েছি, প্রশাসনের কাছে আমরা মানে শাসন চেয়েছি, কিন্তু আমরা দলের কাছে যাইনি। কারণ দল যদি এটা করতো তাহলে আমাদের আজকে রাস্তা নামতে হতো না। একদম রাস্তা নামো বলছিলাম। এই যে 144 ধারা জারি করে দিয়েছে, কারণ এটা সম্পূর্ণ আমাদেরকে থামিয়ে দিয়েছে। এরপরে আমাদের উপরে আরো অত্যাচার বেড়ে যাবে। এই যে থামিয়ে দিচ্ছে, দেখুন আপনি পাড়ায় পাড়ায় গিয়ে প্রত্যেকটা মহিলাকে থ্রেট করা হচ্ছে এবং বলতে বলা হচ্ছে যে কি অত্যাচার করা হয়েছিল। রাতের মিটিং এ গেছিলেন? হ্যাঁ অবশ্যই, আমি গেছি। কোন যেতে বলতো? 10:30টার দিকে, 10:30টার পরে গেছি আমরা। গিয়ে সেখানে ধরুন লেখা আছে কিছু একটা কি আলোচনা হবে, আপনারা এসে দাঁড়িয়ে থাকুন। আমরা দাঁড়িয়ে আছি বাইরে। তারপরে দেখা যাচ্ছে আরও এরকমও হয়েছে যে যেটা হয়েছে অন্যরা যাবে মিটিংয়ে, সেখানে গিয়ে রান্নাবান্না আর করা, মানে লুচি করতে হবে। যখন যাইছে অনেকে শিবু হাজরার মিটিং, হ্যাঁ ওনারা মিটিং করতেন ওনাদের মতো। ওনাদের মিটিংয়ে যে কি হতো আমরাই জানি না। আমাদের শুধু আমাদেরকে দেখাতে হতো, দেখতো। আর মানে আমাদেরকে কি করতে হতো, আমরা শুধু এসে ভিড় করো। যখন যেরকম মিটিং হয়, যেখানে মিটিং হয়, মিটিংয়ে দেখানো, এই করছি, হ্যাঁ আমরা এই করছি, আমরা ওই করছি। রাত্রেবেলায় তো মিটিং হতো। আমি সৈকতের কাছে আসবো এখান থেকে। যার সাগরে তার বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নয়, যার সঙ্গী অর্থাৎ শেখ শাহজাহান 36 দিন ধরে তার কোনো মানে খোঁজই নেই, ধরতেই পারছে না পুলিশ, তার বিরুদ্ধেও দল থেকে কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হলো না। না, মূলত বিষয়টা কোন জায়গায় দাঁড়িয়েছে, বকটুই থেকে সন্দেশখালী তৃণমূল নামক একটা রাজনৈতিক দল তাদের মা বোনেদের জ্যান্ত পুড়িয়ে মারছে, তাদের মা বোনেদের সমর্থকদের, নিজের দলের মহিলা সমর্থকদের ইজ্জতকে নিলামে তুলছে। তারপর এই রাজ্যের লক্ষ্মীর, আসল যারা লক্ষ্মী এই রাজ্যের মা বোনেরা, তাদের আজকে যে ফিলিংস তৈরি হচ্ছে, একজন পুলিশ মন্ত্রী সেই ফিলিংসটা তৈরি করতে পারছেন না বা সেটা বুঝতে পারছেন না। অথবা দলের সম্পদ, তৃণমূলের সম্পদ, এই আরাবুল, জাহাঙ্গীর, শাহজাহান, শিবু, উত্তম, এদেরকে আড়াল করবার চেষ্টা করছেন। এটা অভিযোগ সামনে এসছে। রাতের পর রাত মা বোনেদের মান সম্মান, ইজ্জত যেভাবে নিলাম করা হয়েছে, তাতে তো অবিলম্বে সমস্ত পুলিশ প্রশাসনের উচিত ছিল যে শিবু, উত্তমদের 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করা। তাহলে হয় রাজ্যে আপনারা আড়াল করবার চেষ্টা করছেন। একদম, আমি বলছি আড়াল করবার, আমি এক সেকেন্ড প্রশ্ন শেষ করি। আড়াল করবার শুধু চেষ্টা না, এখনো অবধি দুজনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি পুলিশ।
তার মানে পুলিশ মন্ত্রী নির্দেশ দেননি। আমি শুধু একটা রেফারেন্স দিই, এই তো শওকত মোল্লা বলছেন এক সেকেন্ড বলে কত গুণ, আপনি তো মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আপনি তো এক কি সেকেন্ড সচেতনতা করছেন, আসবো, আসবো, এটা এক সেকেন্ড আমি আগে বলে দিয়েছি। CPM বলছে, আসবো, সৈকত আসবো। সৈকত বলছে এখানে আড়াল করবার চেষ্টা করছেন আপনারা বৈষ্ণব। সৈকত আসবো, এই কাজ করে সৈকত আসবো, ঢুকতে দিতে বলেছিলেন সৈকত আসবো। আপনিও বলছেন উনিও বলছেন, প্যারালেলি বলে যাচ্ছেন, কি না, বলছেন বলবো, বুঝতে বলবো, পারছি। শুনবেন না, তার জন্য তো চিন্তা করে ডাইলুট করে এই প্রবলেমটা হলো যে এই রাজ্যে বারবার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছে, কিন্তু কেন্দ্রীয় সরকারের রিপোর্টেও কলকাতাকে সেফেস্ট সিটি বলা হয়েছে। সুতরাং এই যে এই দেখুন আবার চিৎকার করতে হবে না, চিৎকার করুন, আমি তথ্য কিছু তো দেব। তথ্য নেই, শুধু তো আমি তথ্যই দেব, মিথ্যে তথ্যই কথা দেব। বলাটাই অভ্যেস। অভ্র আসবো। আপনি যখন মিথ্যা কথা বলছেন আসবো। সরিয়ে যাওয়া দরকার। আমরা বারবার বলছি এইখানে আপনি একটা বাইট দেখালেন, অনেকভাবে পরিকল্পনা চলছে, তো নানান ষড়যন্ত্র চলছে কি করে ছোট করা যায়, ভাবমূর্তি নষ্ট করা যায়। এই ভদ্রমহিলা কি একবারও বললেন আমাদের মা বোনেদের ইজ্জত নেওয়া হয়েছে? জোর আমি করে চালিয়ে মুখের মধ্যে চালিয়ে দেবো, মুখের মধ্যে ভিডিও কথা আছে, বসিয়ে ভিডিও দেওয়া, আছে, রেকর্ডিং মুখের চালিয়ে মধ্যে দেবো, দেখানো। আপনি তো এখন আপনার টেপ কথা করে বলে আপনি কোথাকার কি কি সেটা তো গ্রামবাসীরা, অর্থাৎ যেভাবে মহিলারা জড়ো হয়েছিলেন রাস্তায়, যেভাবে লাঠি হাতে তারা নেমেছিলেন, এখানে তাদের ভাবমূর্তি নষ্ট করবার জায়গা তারা কোথায়? তারা তো প্রতিবাদ করছেন, তারা তো প্রতিরোধ করছেন। আপনাদের কোনো ভ্যালু নেই, ক্ষমতা দরকার নেই, আপনারা শূন্য আসন পেয়েছেন, আপনাদের কোনো অধিকারই নেই। নিয়ে যাচ্ছেন। আমি এখান থেকে শুভময়দার কাছে আসতে চাইবো। শুভময়দা, যেভাবে আমরা সন্দেশখালী উত্তপ্ত হতে দেখলাম, সেখানে বারবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরা, তারা কোথায়? এখনো তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। না দেখুন, এই যে আজকে তৃণমূলের যে সাসপেনশনটা আমরা শুনলাম আর কি, খোঁজ না পাওয়ার পর, এটা কিন্তু মোটামুটি 7 দিনের ফাঁসির মতো। এর আগেও এই ধরনের 6 বছরের সাসপেনশন 6 মাসে উঠে গেছে, এই উদাহরণ আছে। শুধু তৃণমূলের ক্ষেত্রে নয়, বিজেপির ক্ষেত্রেও এরকম উদাহরণ আছে, সিপিএম এর ক্ষেত্রেও, কংগ্রেসের ক্ষেত্রেও। রাজনৈতিক দল এক একটা সময় এক এক রকম কথা বলে। মূল যে বিষয়টা, আজকে টিভি ক্যামেরার সামনে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো কি সব মিথ্যে? তা নয়। অর্থাৎ শাসকের যে অত্যাচার, আমরা সবসময় বলি যে কোনো শাসক তিনি জেতেন ভোটে, কিন্তু তারপর তিনি ভুলে যান। এই বড় বড় চত্বরগুলোতে বিপুল পরিমাণ ভোট বাগানোর যে উপায়, সামনে লোকসভা ভোট আসছে, এটা যে কোনো রাজনৈতিক দলের কাছে যেমন সমস্যা, তৃণমূলের কাছেও তাই। তাদের হিসেব করতে হচ্ছে সামনের লোকসভার ভোটে এই গোটা অঞ্চলটায় কারা বেশি ভোট এনে দেবেন। এটা তো সত্যি কথা যে যাদের নাম করা হচ্ছে, যাদের 7 দিনের ফাঁসি দেয়া হচ্ছে, এই লোকগুলো তো আসলে ভোট জোগাড় করে দেয়। এবং শুধুমাত্র আজকে তৃণমূলের আমলে নয়, পশ্চিমবঙ্গের বা ত্রিপুরার বা বাংলাদেশের রাজনীতি ঠিক যেভাবে চলে, সেখানে এই যে যারা ভোট জোগাড় করে দেয়, তাদের কৃতিত্ব দেয়া, তাদের শাসকের আসনে বসিয়ে দেয়া, এবং এই করতে করতে তারা যখন এতটাই ক্ষমতা নিয়ে ফেলেন, সাধারণ মানুষ তখন বিক্ষোভ দেখাতে বাধ্য হন। হয়তো সামলেও নেবেন কিছুদিন পরে, কিন্তু এই যে ঘটনাগুলো দেখানো হচ্ছে, এই ঘটনাগুলোকে অস্বীকার করার কোনো জায়গা নেই। আর রাজ্যের মুখ্যমন্ত্রী, তার আন্ডারে বহু ডিপার্টমেন্ট, অর্থ থেকে পুলিশ, বোধহয় 8-9টা, তিনি এগুলোর দায়িত্ব তৃণমূল কংগ্রেসে তো অনেক ভালো ভালো লোক আছেন যারা সব সামলাতে পারেন। এই দায়িত্বগুলো একটু ভাগ করে দিলে একদম সবারই একদম হাতে কাজ শুভময়দা, থাকে। আমি সমীর বাবুর কাছে এবার আসতে চাইবো। সমীর, আপনার কাছে জানতে চাইবো, যেটা এই যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সন্দেশখালীতে, এক প্রকার মহিলারা একদম সামনের সারিতে চলে এসেছেন। তারা গতকালের যে ছবি, তারা দুদিক থেকে এসে থানার সামনে জড়ো হচ্ছেন, অর্থাৎ বোঝাই যাচ্ছে তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। সেই কারণে এইভাবে তারা প্রতিরোধ করছেন। গোটা ভিজুয়ালসগুলো যদি আমরা দেখি লাস্ট 3-4 দিন ধরে, তাহলে আমার মনে হয় আমাদের কাউর এখানে কোনো কথা বলার দরকার নেই। ভিজুয়ালসগুলোর মধ্যেই সমস্তটা লুকিয়ে আছে, একদম, এর থেকে বেশি কিছু বলবো না। শাসক দল একটা অভিযোগ করছেন বা করে থাকেন যে বিরোধীরা দেশকে কলঙ্কিত করছে, আমাদের রাজ্যটাকে কলঙ্কিত করছে। সরাসরি বলছি, কলঙ্কিত করছে শাসক দলের নেতা নেত্রীরা। একদম পরিষ্কার বলছি, বাংলাকে কলঙ্কিত করছে। নট অনলি দিস ম্যাটার, ইন এভরিওয়্যার বাংলাকে কলঙ্কিত করছে বর্তমান শাসক দল। আরও একটা কথা বলি, এখানে একটা মারাত্মক কথা ছিল যেটা এখানে শোনা গেল না ভিডিওতে, যে ওখানকার একজন মহিলা বলছিলেন গতকালকে না গত পরশু দিন, যে আমাদের বাড়ির ছেলে মেয়েগুলোকে আর্মস ধরিয়ে দেওয়া হচ্ছে এবং ওদেরকে বলা হচ্ছে রাজনীতি করতে, রাজনীতিতেই জীবন। ঠিক এই সেম জিনিসটা আমি দেখেছিলাম নেতাইয়ে, যখন দুর্ঘটনাটা ঘটে। আমরা যখন নেতাইয়ে যাই, নেতাইয়ে তৎকালীন সময় নেতাইয়ের গ্রামের লোকরা কিন্তু একই কথা বলেছিলেন, যে তৎকালীন শাসক দল নেতাইয়ের বাচ্চাগুলোকে হাতে আর্মস ধরিয়ে দিচ্ছিল, মাদের দিয়ে রুটি বানানো করিয়েছে, এ সমস্ত করিয়েছে, করে সমস্ত ছেলেবেলেগুলোর ভবিষ্যৎ নষ্ট করছিল। এবং এখানে আরও কতগুলো মারাত্মক কথা আছে যেটা
অনেকেই স্বীকার করবেন না, কিন্তু আমি নিজের চোখে ভিডিও দেখেছি, এটা খুঁজলেই পাওয়া যাবে সমস্ত ভিডিওটা, যে একজন মহিলা বলছেন যে আমার হাজব্যান্ড সারা মাস কাজ করেছেন, একটি টাকাও দেয়নি, টাকা চাইতে গেলে বলে তোমার ওয়াইফকে পাঠিয়ে দাও রাত্রি 10টায়। ওয়াইফ গেছে, ওয়াইফকে দিয়ে আবার হাজব্যান্ডকে ডাকিয়েছে, ওয়াইফের সামনে হাজব্যান্ডকে মেরে ওখানে পঙ্গু করে দেওয়া হয়েছে, সে এখনও বাড়িতে শোয়া। তো এই যে একটা অবস্থায় নিয়ে গেছে শাসক দল আজকে তারা, এবং যে সমস্ত লোকগুলোর নাম বলা হচ্ছে যেমন শেখ শাহজাহান, এরা কে, কোন ঈশ্বর যেকে ধরা যাবে না? কি শিবু হাজরা এর কোন ঈশ্বর? উত্তম সর্দার কোন ঈশ্বর আমি জানতে চাই। 6 মাসের জন্য সাসপেন্ড আরাবুলকেও করা হয়েছিল। এই আইওয়াসটা কোনো দরকার নেই কেন? মানুষ সত্যিকারের, বারবার ওখানকার লোকরা বলছেন আমরা শান্তিতে বাস করতে চাই, যেটা তৃণমূল দিতে ব্যর্থ। এবং শুধু তাই নয়, তাদের ব্যক্তিগত স্বার্থ কায়েম করার জন্য তারা পার্টিটারও ক্ষতি করছে, আমি বলছি তৃণমূলেরও ক্ষতি করছে। এই সমস্ত এলিমেন্টকে যদি এই বর্তমান সরকারে যারা আছেন তারা যদি এক্ষুনি বন্ধ না করেন, বলছেন যে আইওয়াস কেন ধরা পড়বে না শেখ শাহজাহান? দেখুন, পুলিশ খুঁজছে, পুলিশের নিশ্চিতভাবে সেটাকে ব্যবস্থা নেবে, ডিজি সাহেব অলরেডি বলেছে সেটা। কিন্তু আমি এটা পরিস্থিতি বলতে চাইছি, উনি বলছেন যে বিরোধীরা এই রাজ্যকে কলঙ্কিত করার যে আমরা অভিযোগটা আনছি, অভিযোগটা সর্বভাবে মিথ্যে। আপনার এই যে পরপর ঘটনাগুলো যদি ক্রোনোলজি দেখেন তাহলে দেখবেন যে বিজেপি দল থেকে এটাকে প্ররোচনা দেওয়া হচ্ছে। একটা কথা বলবো, অবশ্যই পুলিশ ব্যবস্থা নেবে, গতকালই বলেছে যে কড়া পদক্ষেপ করা হবে, পুলিশ গতকালই বলেছে, আমরাও দেখেছি। কিন্তু আবার এই কথাটাও বলছেন যে আপনাদের যদি কোনো অভিযোগ থাকেন তাহলে এসে আপনারা জানান। তাহলে কি কোথাও গিয়ে পুলিশের ওপর আস্থাটা রাখতে পারছেন না সাধারণ মানুষরা? না, আমি একটু ইন্টারফেয়ার করতে বাধ্য হচ্ছি। পুলিশের কাছে যখন সাধারণ মানুষ দিনের পর দিন গেছেন, পুলিশ বলেছেন আপনারা ওদের কাছে গিয়ে বিচার চান। কাদের কাছে? যারা এই অত্যাচারটা করছে। আজকে বলা হচ্ছে যে আমি পরিষ্কারভাবে বলছি, আমরা কাউকে আড়াল করতে এখানে বসে নেই। আপনি আড়াল করলে আড়াল করতে পারবেন না। আপনি তো এইসব কথা বলছেন, আপনি তো বাংলার মানুষ বুঝতে পারছেন, আপনি হরিয়ানার কথা বললে বুঝতে পারবেন না, মণিপুরের কথা বললে বাংলায় তো আমাদের রাজ্যে মা বোনেদের ইজ্জত রক্ষার জন্য সর্বদা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আছে এবং আমাদের কেন্দ্রীয় সরকারে মানুষের অবদান ছিল। আপনি তো সারা ভারতবর্ষের তো বাইরে তো আর বাংলা নয়, ভারতবর্ষের বাংলা ঘটনা হয়েছিল, হরিয়ানার ঘটনা কি হয়েছিল, এই আলোচনায় আমরা আসবো। তবে এই সন্দেশখালীর ঘটনাতেও রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেছেন বিরোধীরা। শুভেন্দু অধিকারী তিনি আজ রাজভবনে গিয়েছিলেন। আর এই সন্দেশখালীতে মহিলাদের উপর যে অত্যাচারের অভিযোগ, তার ক্ষেত্রে নবান্নকে দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর আমরা জানি আজ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি প্রতিনিধি দল বিধানসভা থেকে রাজ্যভবনে যায় এবং সেখানে গিয়ে শুভেন্দু অধিকারী তিনি 24 ঘন্টার ডেডলাইন দিয়ে দিয়েছেন রাজ্যপালকে। যদি তার মধ্যে রাজ্যপাল সন্দেশখালী না যান তাহলে তিনি লাগাতার ধর্নায় বসবেন বলেই জানিয়েছেন এবং 144 ধারা ভেঙে সন্দেশখালী যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন শুভেন্দু অধিকারী। আমি সরাসরি শুভময়দার কাছে আসবো। দেখুন, এই যে পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক পরিস্থিতি, সেখানে বিভিন্ন সময় রাজ্যপালের যে ইন্টারফিয়ারেন্স, এই ব্যাপারগুলো আমরা শুনছি এবং সেক্ষেত্রে আজকেও বিরোধী দলনেতা তিনি তো দাবি করতেই পারেন। কিন্তু মূল কথা হলো, যদি একটু তুলনামূলকভাবে আমরা দেখি, অর্থাৎ সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময় যিনি রাজ্যপাল ছিলেন গোপালকৃষ্ণ গান্ধী মহাশয়, তিনি যে দায়িত্বের সঙ্গে, যে ধরনের কঠোরতার সঙ্গে, যে দৃঢ়তার সঙ্গে বক্তব্যগুলো রেখেছিলেন, গত বিভিন্ন সময়ে কিন্তু তৃণমূল রাজত্বে যে রাজ্যপালদের আমরা দেখছি, তারা কিন্তু শুধুমাত্র তৃণমূল এবং বিজেপির দ্বন্দ্বের শরিক হয়ে যাচ্ছেন। তারা এমন কোনো ব্যবস্থা নেওয়ার কথা কখনো বলেছেন যাতে গোটা রাজ্য একটা দিশা দেখে বা সঠিকভাবে একটা পথে কোনো অনুসন্ধান এগিয়ে যায়, এর কোনো কংক্রিট উদাহরণ আমরা এখনো পর্যন্ত দেখিনি। আগামীকাল যদি সত্যি শুভেন্দু বাবুর কথা শুনে রাজ্যপাল যান এবং এই সমস্যার সমাধান হয়, সত্যিকারের দোষীরা শাস্তি পায়, যাদের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের যদি খুঁজে পাওয়া যায়, খুব ভালো লক্ষণ। কিন্তু তাছাড়া এই রাজ্যপাল পদটিকে তৃণমূল বিজেপির রাজনীতির অংশ করে তোলার মধ্যে দিয়ে কোনো নতুন দিশা পশ্চিমবঙ্গ দেখতে পাবে না। একদম। বৈষ্ণবদা, শুভেন্দু অধিকারী তিনি হুঁশিয়ারি দিচ্ছেন যে 144 ধারা ভেঙে তিনি সন্দেশখালীতে ঢুকবেন। শুভেন্দু বাবু তো সবকিছুতেই একটা জলঘোলা করার পলিটিক্স করেন। এবার ওনার বিরুদ্ধে নানান অভিযোগ আছে, উনি সিবিআই ইডির হাত থেকে বাঁচবার জন্য নারদা মামলায় হাতে করে টাকা নিয়েছেন, সেই জন্য বাঁচবার জন্য গিয়ে ওখানে বিজেপি রয়ে গেছেন। ওনার বিরোধী দলের নেতা হিসেবে উনি যে ব্যবহার, আরে ভাই আপনি তো আপনার কথা বলছেন, আপনার কথা আমি একবারও বিজেপিকে সাপোর্ট করতে না, আপনি তো শুভেন্দুর হয়ে বলতে চাইছেন, আপনার শুভেন্দুর হয়ে বলা আংশিক কথা কেন বলছেন, আপনি কেন কথার মাঝখানে কথা ঢুকছেন? এবারে আজকেও লোকসভা এই যে 26 করে থেকে দাঁড়াননি কেন? মানে চোর জানেন, অদ্ভুত কথা তো, চোরকে সঙ্গে নিয়ে এই তো সিপিএম এর গায়ে লাগছে তো, পাঠিয়েছেন তো আপনারা, এই তো
শুভেন্দু তৈরি করা, শুভেন্দু মেডিকেলচার তৈরি করেছে। আপনি তো শুভেন্দুর হয়ে কথা বলছেন, মেডিকেলচার তৈরি করেছে, শুভেন্দুর হয়ে আপনি কথা বলছেন। বিরোধী দলের তাকে সাপ্লাই দিয়েছে। এভাবে দুজন মিলে কথা বলে কারোর কথাই শোনা যাবে না। আমি অভ্রর কাছে আসবো। অভ্র, এই ক্ষেত্রে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করছেন আপনারা? দেখুন, আমার মনে পড়ে যাচ্ছে মায়া অ্যাঞ্জেলোর একটা কবিতার দুটো লাইন, যে লিভিং বিহাইন্ড নাইটস অফ টেরার অ্যান্ড ফিয়ার আই রাইজ। আমাদের রাজ্যের প্রেক্ষাপটটা আপনারা বুঝুন। এই তৃণমূল কংগ্রেস 21 বিধানসভা ভোটের আগে বলেছিল বাংলা নিজের মেয়েকেই চায়। এই তৃণমূল কংগ্রেস বারংবার নারী শক্তির উত্থানের কথা বলেছে। আজকে আমরা রিয়ালিটিতে কি দেখতে পাচ্ছি? সন্দেশখালীর বিস্তীর্ণ এলাকায় বাড়ির মা বোনেদের কোনো সম্মান নেই। তারা পারছেন না আর এই আগ্রাসী শক্তিকে ফেস করতে, আর সহ্য করতে পারছেন না। এটা একটা সিস্টেমিক ভায়োলেন্স চলছে, এবং আমি বলবো এটা স্টেট স্পন্সার্ড টেরোরিজম চলছে। কারণ পুলিশ প্রশাসন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রশ্রয় খালি দিচ্ছে না, সাপোর্ট করে যাচ্ছে এই পুরো সিস্টেমিক ভায়োলেন্সকে। তারপরেও মহিলা মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী নির্বিকার। আর বৈশানরবাবু যেটা বলছিলেন যে সেফেস্ট সিটি, বৈশানরবাবুকে এটা মনে করিয়ে দিতে চাই যে খালি কলকাতা তো পুরো পশ্চিমবঙ্গ নয়। আর আমি একটা তথ্য দিয়েই প্রমাণ করছি যে তৃণমূল কত বড় মিথ্যেবাদী। বিশ্বনাথ গোস্বামী বলে একজন আরটিআই অ্যাক্টিভিস্ট, যার দূর দিগন্ত অব্দি বিজেপি বা সংঘ পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ নেই, উনি আরটিআই করেছিলেন। তো মাত্র 12টা পুলিশ কমিশনারেট সেই আরটিআইয়ের উত্তর দিয়েছে, এবং এই আরটিআইয়ের উত্তরে আমরা যা দেখতে পাচ্ছি, 1.5 বছরের মধ্যে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে 200টা রায়েটের কেস সামনে আসছে এবং 65টা কমিউনাল ভায়োলেন্সের কেস সামনে আসছে আরটিআইয়ের উত্তরে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, ওই স্প্যানেই এনসিআরবি ডেটা যদি আপনি দেখেন, রাজ্য সরকারের থেকে দেওয়া হয়েছে কি ডেটা? মাত্র নাকি একটা কেস অফ রাইটিং এবং কমিউনাল ভায়োলেন্স। আমি বলছি তত্ত্বগতভাবে এরা কিভাবে মিথ্যাচার করে এটা আপনারা সময় দেখেছিলাম যে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি বিভিন্ন জায়গায় গিয়েছিলেন, ঘুরে দেখেছেন, সেখানকার মানুষজনের সঙ্গে কথা বলছেন। আমি আসবো সবার কাছে, কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, শেখ শাহজাহান যখন এতদিন ধরে বেপাত্তা, শেখ শাহজাহানকে ধরতে পারছে না পুলিশ, কিন্তু ইডিও কোথাও গিয়ে কি তৎপরতা দেখাচ্ছে? আজ রাজভবনে যান শুভেন্দু অধিকারী, এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি প্রতিনিধি দল তারা রাজভবনে পৌঁছন। সেখানে গিয়ে যে 144 ধারা কপি, সেই 144 ধারা কপি পোড়ানো হয়, এবং শুভেন্দু অধিকারী বলেন যে রাজ্যপালকে 24 ঘন্টার ডেডলাইন তিনি দিলেন, এবং তার মধ্যে যদি রাজ্যপাল না যান সন্দেশখালীতে তাহলে লাগাতার ধর্ণা করবেন, এবং 144 ধারা ভেঙে তিনি সন্দেশখালীতে যাবেন। আর এই রাজভবন থেকে বিধানসভায় ফেরার পথে এবিপি আনন্দের মুখোমুখি হয়েছিলেন তিনি। কি বলেছেন তিনি শোনাবেন। আমরা দাবি করছি এলাকায় কালকের মধ্যে পৌঁছান, 144 প্রত্যাহারের ব্যবস্থা করুন, ইন্টারনেট চালু করুন। মমতা পুলিশ ফেল করলে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট করে জনগণের মানবাধিকার এবং তাদের যে সংগঠিত মানুষের যে রোষ আন্দোলন, তাকে কোনোভাবে সরকারি ক্ষমতা দিয়ে পদদলিত করতে বিজেপি দেবে না। আমাদের মহিলা মোর্চা, যুব মোর্চা, তারাও পথে নামতে চলেছে। আমরা ভারতীয় জনতা পার্টির এমএলএরা সোমবার দিন অ্যাসেম্বলিতে জড়ো হয়ে 144 ভাঙার জন্য সন্দেশখালী যাব। আমরা রাজ্যপালকে 24 ঘন্টা টাইম দিয়ে গেলাম। কালকের মধ্যে যদি পিস রেস্টোর না করেন, এসসি এসটিদের প্রোটেকশন না দেন, সোমবার আমরা 144 ভাঙবো। কত ক্ষমতা আছে অ্যারেস্ট করুন আমাদের, আমরা দেখতে চাই। আর গভর্নরকে বলে গেলাম, তার সেক্রেটারিকে, ওএসডিকে, যে ভাইপো এখানে এসে 7 দিন ধরে ছামড়া বেঁধে বিনীত গোয়েলের সৌজন্যে এখানে ধর্ণা নাটক করেছে। আমরা সন্দেশখালীকে বাঁচানোর জন্য আপনার কাছে আসছি, এবং আপনি কিছু না করলে লাগাতার ধর্ণা আপনার সিঁড়িতে বসে বিজেপির এমএলএরা দেবে। আর মন্ত্রী শশী পাঁজা তিনি বলছেন, রাজ্যের যে যে উন্নয়নমূলক প্রকল্প রয়েছে তার থেকে নজর ঘোরাতে এইসব করা হচ্ছে। শোনাবো। দিল্লি যাবেন উনি, রাজভবন যাবেন, সর্বত্র যান, কিন্তু যাই হোক এটা অত্যন্ত জনপ্রিয় বাজেট হয়েছে এবং মানুষ পছন্দ করেছে। সকলেই ধন্যবাদ জানাচ্ছেন বাংলার মানুষ। তাতে তারা এদিক ওদিক ঘুরছেন, যাতে একটু যদি ওই যে আলোর প্রচার যেটা বেশি বাজেটের উপর পড়ছে সেটা থেকে যদি ঘোরানো যায়।
আমি এখান থেকে সরাসরি অভ্রর কাছে যাব। অবশ্যই যেটা বলা হচ্ছে, শশীপাজা যেটা বলছেন যে রাজ্যের যা যা উন্নয়নমূলক প্রকল্প রয়েছে তার থেকে নজর ঘোরাতেই এইসব করা হচ্ছে, এবং তার পাশাপাশি এই যে প্রসঙ্গ উঠছে শেখ শাহজাহান কোথায়, 36 দিন পেরিয়ে গেল এখনো তার কোনো খোঁজ নেই, হদিশ নেই, পুলিশ ধরতে পারছে না। কিন্তু ইডি যে ইডির মানে বিষয় নিয়ে বারবার তোমরা দাবি করে এসেছো ইডি সিবিআই তদন্ত চাই, সেক্ষেত্রে ইডি কেন কোনো রকম কিছু ব্যবস্থা নিতে পারছে না? কারণ কোনো ব্যবস্থা নেওয়াও দেখা যাচ্ছে না, কোর্টের নির্দেশের পরও ইডি সেই তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। দেবস্মিতা দি, প্রথমে আমি শশীপাজার বাজে কথার উত্তর কিছু দেবো না, উনি বাজে বকছেন সেটা দর্শক বন্ধুরা বুঝতে পারবেন, সেটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই। কিন্তু বিষয়টা হচ্ছে ইডি গেছিল 36 দিন আগে রেড করতে, অ্যারেস্ট করতে কিন্তু যায়নি। এই শেখ শাহজাহান যে তৃণমূলের ধোয়া তুলসী পাতা বড় নেতা, তৃণমূলের নেতারাও তাকে মাথায় তুলে নাচে, নেতা বোঝাই যাচ্ছে এখনও নাচবেন, বাকি শোটাতেও নাচবেন, ঠিক আছে, সে নাচতেই পারে, তাদের এটাই প্যাশন। কিন্তু এই শেখ শাহজাহান ধরে নিল যে তাকে নাকি অ্যারেস্ট করা হবে, মানে ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি। তৃণমূলের এই নেতার বড় নেতার ব্যাপারটা তো এরকম দাঁড়িয়ে গেছে, সে ওই বাড়ির মধ্যে লুকিয়ে বসে থাকলো চুচোর মতো, তারপর সে বেপাত্তা। এবং বেপাত্তা কাদের অঙ্গুলি হেলনে বা প্রশ্রয়? রাজ্য সরকার তথা রাজ্য প্রশাসন, পুলিশ প্রশাসন, ওখানকার লোকাল তৃণমূল বিধায়ক, আমাদের দলের কেউ নয়, অন্য কোনো দলের কেউ নয়, তৃণমূল বিধায়ক একদিন আগেও বলেছে যে শেখ শাহজাহান একদম বুক ফুলিয়ে ওই এলাকায় ঘুরে বেড়াচ্ছে। সাধারণ জনগণ তো বলেছে সেটা ছেড়েই দিন। তারপর তৃণমূল কতটা নির্লজ্জ হলে, কতটা নির্লজ্জ এবং নির্বিকার হলে আজও দাঁড়িয়ে এই শেখ শাহজাহানকে সমর্থন করে যায়। আর ইডি তো একটা কেন্দ্রীয় সংস্থা, কিন্তু ইডির কিন্তু জুরিসডিকশন নেই এভাবে রাজ্যের আইন শৃঙ্খলার রক্ষা করার। এই জুরিসডিকশন স্টেটের ওপরে, আর স্টেট মেশিনারি পুরো ফেল করে গেছে। আমি আবার বলছি, এটা সন্দেশখালীতে স্টেট স্পন্সর টেররিজম চলছে। তৃণমূল নিজের আগে বলতো স্টেট স্পন্সর টেররিজম করছে, তারা নিজেরাই পর্যায়ে নেমে গেছে এখন। কি করেছে এরা? উপদ্রুত অঞ্চল হিন্দু মহিলাদেরকে বের করে এভাবে অত্যাচার করা হচ্ছে। ধিক্কার! কি উন্মাদের মতো প্রলাপ মহিলাদেরকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে আপনার হতাশা জানি আমি। আপনি একটা কথা হতাশা নাকি? হতাশার কথা বলছেন? লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা থেকে 1000 টাকা হয়েছে, 1000 টাকা থেকে 1200 টাকা হয়েছে, এটা আপনাদের রাইট হয়ে গেছে, বাড়ির মহিলারা তুলে নিয়ে যাবেন, এটা আমরা বলছি না, ওখানকার লোকাল মহিলারা বলছে। আমরা উত্তরটা নিতে হবে, বৈষ্ণবদার বক্তব্য শুনতে হবে, আসবো। আরে যেখানে পশ্চিমবাংলার প্রতিটি পরিবার, সারা দেশ, রাজ্যের সমস্ত মানুষ উপকৃত, রাজ্যের সামাজিক প্রকল্পগুলো মানে আপনাদেরকে 1000 টাকা দেবে, 1200 টাকা দেবে, আর রাতের বেলা বাড়ির মেয়ে বোনদের ডেকে নিয়ে যাবে। এইটা হচ্ছে তৃণমূলের রাজনীতি। আমরা যেটা বারবার বলতে চাইছি যে আমাদের রাজ্যের বাজেটে সাধারণ মহিলাদের, সাধারণ মানুষের যে উপকার হয়েছে, যে মানুষ তাকে বাহবা দিচ্ছে, সেটাকে দৃষ্টি ঘোরানোর জন্য বারবার ওরা একটা গ্রাম পঞ্চায়েত ইস্যুকে নিয়ে আসছে। আমরা বারবার বলছি কোনো অপরাধীকে আড়াল করার জন্য আমরা নেই, পুলিশ তার ব্যবস্থা নেবে, প্রশাসন অবস্থা খুব খারাপ, সবাই বেরিয়ে যাচ্ছে, হতাশা থেকে চিৎকার করছেন। সেটাই বুঝতে পারছি, লজ্জাজনক পরিস্থিতি। দেখুন, প্রথম কথাই এতটা চিৎকার তো যাই হোক, এটা হতেই পারে এরকম একটা টেবিলে। ঘটনাটা যেটা হচ্ছে সেটা কি কেউ অস্বীকার করতে পারে? যে অত্যাচারটা ওখানে হয়েছে বা এখনও হচ্ছে, এটার সাথে উন্নয়নের কি সম্পর্ক, রাজ্য বাজেটের কি সম্পর্ক, আমার অন্তপক্ষে মাথায় ঢুকলো না, আমার মনে হয় না কারোর মাথায় ঢুকবে। উন্নয়ন যেটা বলা হচ্ছে 500 টাকার বদলে 1000 টাকা দেওয়া হচ্ছে, এটা একটু ঠান্ডা মাথায় বিচার করলেই দেখা যাবে এটা উন্নয়ন নয়, এটাও একটা ভোটের রাজনীতি, পরিষ্কার বলছি। তার কারণ আজকে 1 বছরের ওপরে ছেলেমেয়েরা রাস্তায় বসে আছে, এই হাজার হাজার ছেলেমেয়েরা, তাদের বিভিন্ন তারা পরীক্ষায় পাশ করেছে, তাদের চাকরি পাওয়ার যুক্তিযুক্ত, তাদেরকে বঞ্চিত করে আপনি কি করে স্টেটের উন্নয়ন করবেন? কি করে আপনার রাজ্যের উন্নতি হতে পারে? কি করে আপনার রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নতি হতে পারে যেখানে যারা অযোগ্য তাদেরকে ঢুকিয়ে বসে আছেন টাকা নিয়ে? আপনারা যারা সত্যিকারের চাকরিটা পাওয়ার যোগ্য তাদেরকে আপনারা বঞ্চিত করেছেন। আপনারা করবে উন্নয়ন, আর সেটা আমাদের শুনতে হবে। আপনারা বলে যাবেন সবাই, আপনারা কি ভাবেন যে আপনার পাড়ার যে তৃণমূল ক্যাডার আপনার কথাটা অন্ধের মতো শুনছে, আমরা সেটা শুনবো?
তাই নয়, আপনি ভাবছেন আপনাদের মিছিলে যারা যায় ভাববেন না সবাই তৃণমূল করে, আপনারা জোর করে নিয়ে যান, কিছু বলতে পারছেন না, কিন্তু যেটা টাকাটা বাড়ানো হয়েছে লক্ষ্মীর ভান্ডারে, সেটা কি আপনার মনে হচ্ছে খুব খারাপ? আমি উত্তর দেবো। না, আমি আপনাকে জিজ্ঞাসা করছি, লক্ষ্মীর ভান্ডারে যে অনুদান বাড়ানো হয়েছে বা বিভিন্ন প্রকল্পের যে কাজগুলো বাজেটে ঘোষণা করা হয়েছে রাজ্যের মানুষকে, তাদের মহিলাদের লক্ষ্মীর ভান্ডারে বিভিন্ন প্রকল্প, এগুলো কি আপনার মনে হচ্ছে না জনস্বার্থ বিরোধী হয়েছে? একদম জনস্বার্থ বিরোধী। তার কারণ এই যে উনি বললেন, আমি ওই জন্য ওনাকে বলতেও অ্যালাউ করলাম, উনি বলুক। আজকের দিনে 1000 টাকায় কারোর সংসার চলতে পারে? আপনারা যারা টেলিভিশন প্রোগ্রামটা শুনছেন, ফ্রি রেশন, আমি কথা বলি, এক মিনিট, রেশন কোত্থেকে আসে আমরা জানি, আমি সেটা নিয়ে যাচ্ছি না। প্রথম কথা হলো যে 1000 টাকা কী হয়, ক্লাবগুলোকে যে অনুদান দেওয়া হয়, কেন দেওয়া হয় আমরা জানি না। আপনি বলুন কোন ক্লাবগুলোকে অনুদান দেওয়ার পরে এত কোটি কোটি 100 কোটি টাকা দেওয়ার পরে পশ্চিমবাংলা খেলাধুলার উন্নতি হয়েছে? আপনি দেখাতে পারবেন না। আমার বলতে দিন, কোন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়নি। আপনার ভোটের ইনফ্রাস্ট্রাকচার আপনারা তৈরি করছেন। কি বলছেন? একদম অতি অবশ্যই। আপনারা যেটা মানুষের ভালো হতো, যে মানুষকে প্রথম পিসফুলি থাকতে দেওয়া, সেটা থাকতে দিচ্ছেন না। মানুষের দৈনন্দিন জীবনকে আপনারা বিপর্যস্ত করে দিচ্ছেন। আমরা পেয়েছি, আমরাই আমি 3টে কথা আনইন্টারপ্রেটেড বলতে দেবেন। 1 নম্বর হচ্ছে সমিতদার জানা নেই এইসব ক্লাবে টাকা দেওয়ার ফলে কার্তিক ব্যানার্জি, বাবুন ব্যানার্জিরা 2-3টে ক্লাবের মাথা হয়ে গেছে, জুন মালিয়া সিএবির মেম্বার হয়ে গেছে। আর ভোটের সময় যে উইকেট যে বেরোয় ওটা ক্লাব থেকে বেরোয়। ভোটের দিন পুরসভা পঞ্চায়েতে যে উইকেট বেরোয় ক্লাব থেকে বেরোয়। আমি আপনাদের কাউকে ডিস্টার্ব করি না, একটু বলতে দিন। 2, একদম কারেক্টলি অব্র বলছিল স্টেট স্পন্সর এরকম একটা পরিস্থিতি সন্দেশখালীতে তৈরি হয়েছে। আমি একটা শুধু মিল খুঁজে পাই, হরিয়ানা পাই না, ইউপি পাই না, আমি পাই মণিপুরের, যেখানে ঠিক একইভাবে নগ্ন অবস্থায় 2টো মহিলার ভিডিও গোটা পৃথিবীতে আমাদের দেশের মাথা হেড করে দেয়, যেটা আজকে সন্দেশখালী আমার রাজ্যের মান সম্মানটাকে হেড করছে। 2, আচ্ছা 3 নম্বর আর একটা কথা বলি, এটাই সিপিএম এর দোষ, জানেন তো? প্লিজ না এই কোথায় প্লিজ আমাকে কমপ্লিটটা করতে দিন, তারপর আপনি বলবেন। যা তা বলে সিনিয়র লোক হয়ে এইসব করছেন অব্রর মতো। 3 নম্বর কথা হচ্ছে, আচ্ছা আপনি বলুন তো, পার্থবাবু অ্যারেস্ট হলো, বালুবাবু অ্যারেস্ট হলো, অনুব্রত অ্যারেস্ট হলো, কোথাও কোনো ঝামেলা নেই। তাহলে শাহজাহান, উত্তম, শিবু সর্দার এরা কারা? এদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এত টান কেন? তৃণমূলে এত টান কেন? আমি এখান থেকে কিছু বলতে চাচ্ছি, আসবো দুজনের কাছে। শুভময়দা, দেখুন, মূল কথাটা হচ্ছে যে প্রশ্নটা কি, যে বাজেটে অসাধারণ একটি বাজেট ঘোষণা করেছেন তৃণমূল কংগ্রেস, এবং এটা বিরোধী পক্ষরা কায়দা করে এই সমস্ত ঝামেলার পর সেটা দিয়ে বাজেটের যে গুণাগুণগুলো মুছে ফেলতে চাইছে। তা তো নয়। সত্যি যাদের টাকা বেড়েছে তারা যদি খুশি হন, তারা লোকসভা নির্বাচনে তৃণমূলকে ভোট দেবেন, কিন্তু তার মানে এই নয় যে লোকসভা নির্বাচনে তৃণমূল জেতা মানেই পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল জেতাটাকেও মেনে নিতে হবে। অর্থাৎ এই ধরনের কোরিলেশন করা যায় না। অর্থাৎ যেভাবে পঞ্চায়েত নির্বাচনে ভোট হয়েছে তার সঙ্গে যেমন লোকসভা ভোটের কোরিলেশন টানা যায় না, ঠিক একই রকম ভাবে শেখ শাহজাহানের গ্রেফতারি দিয়ে আমাদের যে বাজেটের কাজকর্ম তাকে ঢেকে দেওয়ার কোরিলেশন টানা যায় না। অর্থাৎ আপেল চাষ এবং ডিভোর্স রেটের কোরিলেশন, যেটা ইংল্যান্ডে বহু বছর আগে চেষ্টা করা হয়েছিল, এটাকে ভুল স্ট্যাটিস্টিক্যাল একটা টেকনিক বলা হয়। সুতরাং বাজেটে তারা বাজেটের কাজ করেছেন, কিন্তু রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে গোলমেলে জায়গায় যাচ্ছে, দুর্নীতির প্রশ্ন যেভাবে বারবার সামনে উঠে আসছে, তৃণমূল কংগ্রেসের শাসক হিসেবে যে দায়িত্ব নেওয়ার কথা ছিল তার বদলে বিজেপি কোথায় কি করেছে, এই যুক্তি দিলে সত্যিই তো 1000টা যুক্তি আসবে, সিপিএম এর 34 বছরের যুক্তি আসবে, কিন্তু নিজেদের জায়গাটায় তারা তাদের মতন কি করছেন, কি ভালো করছেন, কিভাবে সামলাচ্ছেন রাজ্যের আইন শৃঙ্খলা, এই বক্তব্যগুলো কিন্তু সরাসরি সামনে রাখা প্রয়োজন। একেবারেই তাই। এবং সন্দেশখালীর যে ঘটনা, সেই ঘটনা অবশ্যই আমরা চাইবো যে শান্তি ফিরে আসুক সন্দেশখালীতে, সেখানে আইন শৃঙ্খলা বজায় থাকুক, কেউ যাতে আইন নিজের হাতে তুলে নেন না, সেই দিকে অবশ্যই যেন নজর থাকে। এদিকে এই নজরটা আমাদেরও থাকবে। কিন্তু এর পাশাপাশি যে শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার, তারা কোথায়, তাদেরকে যাতে দ্রুত ধরা যেতে পারে সেই ব্যবস্থাও যেন করে পুলিশ প্রশাসন। আর এবার যেদিকে নজর রাখতে হচ্ছে, একদিকে তো সন্দেশখালীর পরিস্থিতি, কিন্তু অন্যদিকে লোকসভা ভোটও সামনে। আর সেই লোকসভা ভোটের আগেই দেশ জুড়ে সিএ কার্যকর হবে। বেসরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ভোটের আগেই সিএ চালু হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। সরকারে থাকাকালীন কংগ্রেসই সিএ এর প্রতিশ্রুতি দিয়েছিল, এখন বিরোধিতা করছে। সিএ এর মাধ্যমে প্রতিবেশী দেশ থেকে আসা শরণার্থীদের নাগরিকত্ব দেবে সরকার। সিএ কারণ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
অমিত শাহ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ভোটের আগে আবার সিএ এর কথা বলে প্রমাণ করে দিলেন যে আসন্ন লোকসভা নির্বাচনে মানুষের রুটি কাপড়া আর মাকান উন্নয়ন নিয়ে মানুষের পাশে দাঁড়াবার জায়গায় বিজেপি নেই। সেই কারণে আবার সেই সিএ আবার সেই এনআরসি অর্থাৎ ধর্মীয় মেরুকরণ, পরোক্ষভাবে ধর্মীয় মেরুকরণকে হাতিয়ার করে ভোট লড়তে চলেছে। কারণ এরা মানুষের কোনো উপকার করেনি, মানুষের রুটি কাপড়া আর মাকান নরেন্দ্র মোদী আর অমিত শাহ সরকার দেয়নি। সেই কারণে এই সিএ উন্নয়নে তারা পিছিয়ে পড়েছে। মানুষের অভিযোগ থেকে নজর ঘোরাতে এই সিএ নিয়ে আগুন জ্বালাবার খেলা খেলছে। অভ্র, মানুষের রুটি কাপড়া মাকান সেদিকে নজর দেয়নি সরকার, ভোটের আগে মানুষের নজর ঘোরাতেই এই সিএ এর কথা বলছেন অমিত শাহ। দিদি, এই কুণাল কুমার ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সবচেয়ে বড় চোর বলেছিলেন, ওনার এই ফালতু বকার কি উত্তর দেব? উনি আগে সেটা ক্ল্যারিফাই করুন যে ওনার দলের সর্বোচ্চ নেত্রী চোর কিনা। এই উত্তর তো বৈশাখবাবু দিতে পারবেন, এই উত্তর আমি দিতে পারবো না। তাই এরকম একটা লোকের কথায় কোনো উত্তর আমি দিতে দেবো না। কিন্তু আমি একটা তথ্য তুলে ধরছি, সিএ আবার যেটা আপনিও বললেন, আমি আবার ক্যাটাগরিক্যালি বলছি, সিএ কিন্তু কারোর নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার আইন নয়, এটা অলরেডি আইনে পরিণত হয়েছে। তাই এই কুণাল কুমার ঘোষ বা এই তৃণমূলের মতো অল ইন্ডিয়া তৃণমূল বা আন্তর্জাতিক তৃণমূলের মতো দলদের কোনো জুরিসডিকশন নেই যে সিএ নিয়ে প্রশ্ন করবে। এটা আইন হয়ে গেছে, লাগু হবেই, এদের কোনো ক্ষমতা নেই, জুরিসডিকশন নেই, কিচ্ছু নেই যেটাকে আটকাবে। আর বিষয়টা হচ্ছে যে কটা দেশের কথা বলা হয়েছে যেখান থেকে শরণার্থীদের নেওয়া হবে, মাইনরিটি পপুলেশন, খালি হিন্দু নয়, হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, শিখ হতে পারে, সাই হতে পারে, অন্য যে কোনো মাইনরিটি পপুলেশনের লোক যদি তারা আমাদের এখানে আসতে চায়, ওখানে কোনো ধরনের ইনসিকিউরিটি ফিল করে, তাহলে বলে দিচ্ছি ইন্টারাপ্ট করো না, বলে দিচ্ছি মুসলিমটা নয়। কারণ সে যে কটা দেশের থেকে শরণার্থীদের নেওয়ার কথা বলা হয়েছে প্রত্যেক কটা ইসলামিক দেশ, তারা সেকুলার দেশ নয়। আমাদের দেশ যেমনি সেকুলার দেশ, কিন্তু এই দেশগুলো ইসলামিক দেশ। তাহলে এই সিপিআই এর এই ডাইনোসরদের বন্ধু সিপিআই তাহলে বলে দিই, এই সব ডাইনোসর ফাইনোসর বলে সস্তা চটকদারি কথা বলে লাভ নেই। ভোটের আগে হিন্দু মুসলিম করতে হবে, সেকুলার ইসলামিক এই সব করতে হবে। ভোটে গ্যাসের দাম কত, পেট্রোলের দাম কত, বছরে 2 কোটি চাকরি করে, বছরে 2 কোটি চাকরি করে, গ্যাসের দাম কত, পেট্রোলের দাম কত, ডিজেলের দাম কত, রেলের চাকরি কোথায় গেল? তারা ওখানে বাঁচতে পারছে না। এবং আমরা বলছি ওখানে যারা নিপীড়িত তারা আমাদের দেশে থাকবে। আমরা আলোচনায় আসবো যেখানে আজকে সিএ হবে, লোকসভা ভোটের আগে সিএ হবে এই হুঙ্কার দিয়েছেন অমিত শাহ, এবং তাকে এও বলতে হচ্ছে যে নাগরিকত্ব দেবে সরকার, অর্থাৎ সিএ কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আমি এখান থেকে সরাসরি শুভময়দার কাছে যাব। শুভময়দা, ভোটের আগেই বারবার সিএ বলতে হচ্ছে কেন? মানে আমার ওই 1, 2 আর 3 এর ক আর খ তিনটে এই বক্তব্য আছে আর কি। এক হচ্ছে যে সত্যি তো ওই সিএ বলতে হচ্ছে কেন, বিজেপি তো অনেক জনমুখী কাজ করেছে, রাম মন্দির বা সিএ এগুলো বলতে হচ্ছে কেন? হয়তো সেই চলরাশির প্রয়োজন আছে নির্বাচনে জেতার জন্য, বা অন্য কোনো কারণও থাকতে পারে। তারা শাসক দল, প্রশ্ন যেটা থাকবে সেটা হচ্ছে যে পাসপোর্ট, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এর পরে আর নতুন কাগজটা কেমন দেখতে হবে জানলে সুবিধে হতো। আর তারা যা বলেছেন সত্যিই তো কারুর নাগরিকত্ব বাতিল হবে না, এটা যদি ঠিক বুঝে থাকি। সত্যিই তো যদি কিছু লোক নাগরিকত্ব পান আর ভারতের কারুর নাগরিকত্ব বাতিল না হয়, তাহলে এতে দোষের কি? যেটা 3 এর ক আর খ সেটা হচ্ছে অভ্রবাবু এত কড়াভাবে তৃণমূলের প্রতিনিধি বৈশ্যাদার কথা বলার অধিকার কেড়ে নিলেন, আর খ হচ্ছে বৈশ্যাদাতে প্রতিবাদ করলেন না। বিজেপি ক্ষমতায় আসতেই পারে, বলতেই পারে কারোর কথা বলা বন্ধ করে দেবো, কিন্তু ভারতের গণতন্ত্র সে দল যত গোলমালি করুক না কেন তাদের নেতা নেত্রীদের বক্তব্য কিন্তু বন্ধ করতে হবে। এ তো ষাঁড়ের মতো আমি চিৎকার করতে পারবো না। এটা ঘটনা হলো যে যারা দেশের নাগরিক, যারা আমাকে ষাঁড় বলুন কি যা খুশি বলুন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনাকে বলতে হবে কুণাল কুমার ঘোষ বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় চোর। এই উত্তর আপনাকে দিতে হবে, এই উত্তর আমি দেবো না, এই উত্তর আমি দেবো না, আপনাকে বলতে হবে। আপনার দলের প্রধান যারা এখানে জন্মেছে, যারা এখানে চাকরি করেছে, অমিত শাহ 14 পুরুষের ক্ষমতানে, পশ্চিম বাংলায় অমিত শাহ 14 পুরুষের ক্ষমতানে, পশ্চিম বাংলায় আরে আমি তো যুক্তি দিয়ে বলছি, বাংলার মানুষ এখানে যারা জন্মেছে, এভাবে চিৎকার করলে কারোর কথা শোনা যাবে না। আমি সমীর বাবুর কাছে আসবো। সমীর বাবু, এত তর্ক, এত তরজা, সবকিছু হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ, মানে সন্দেশখালীর ঘটনা যদি দেখি আমরা, সাধারণ মানুষের কথা তো কেউ বলছে না। কোথায় তাদের খাবার, তাদের শান্তি চলে গেছে। তারা বারবার বলছেন যে আমরা শান্তি চাই, আমরা যেভাবে শান্তিতে ছিলাম সেরকম শান্তি চাই।
দেখো, কিছুদিন আগেও আমরা একটা ঘটনা দেখেছিলাম ওই বেল্টটাতেই, যে কেউ একজন নিহত হন, তারপরে একদম বেছে বেছে কয়েকটা গ্রামের মধ্যে কিভাবে অত্যাচার করা হয় এটা আমরা দেখেছি। এবং সেখান থেকে অন্য রাজনৈতিক দল যখন খাওয়ার দাওয়ার নিয়ে যেতে চায় বা তাদের জামা কাপড় নিয়ে যেতে চায়, তখন কিন্তু শাসক দল বলেছিল যে এরা এখানে ঘোটালা পাকাতে এসছে, অর্থাৎ এরা মানে জায়গাটাকে আরও দূষিত করতে চাইছে। কিন্তু ব্যাপারটা তো তা নয়। ব্যাপারটা একটু ঠান্ডা মাথায় ভাবলে আমরা যদি দেখি, আমার যে শাসক দল কেন বিচার করবেন না, যে শাসক দলের কিন্তু বিরোধী দলের কিছু কয়েকটা পকেট থাকতে পারে, কিন্তু শাসকরা যখন ক্ষমতায় আছেন তার মানে তারা কিন্তু গোটা বাংলার মানুষের দায়িত্বটা তাদের উপরে বর্তায়। তারা কেন ভাববেন না আজকে যে তারা সেই সময়টা শীতকাল ছিল, তারা ওই শীতের মধ্যে কোথায় শোবেন, কি করে বাচ্চাগুলোর মুখে দুটো এক মিনিট কি বেঁচে বেঁচে দেওয়া হয়েছে, স্বাস্থ্য সাথী কি বেঁচে বেঁচে দেওয়া হয়েছে, কন্যাশ্রী কি বেঁচে বেঁচে দেওয়া হয়েছে, এগুলো কেন বলছেন আপনি? তাহলে বলুন সবাইকে দেওয়া হয়েছে, আপনি বলছেন আপনি তো আমাকে এই আলোচনা শেষ করতে হবে, তর্ক চলবে, কিন্তু একটাই কথা শেষে এসে বলতে হয় যে সাধারণ মানুষ অর্থাৎ সন্দেশখালীর মানুষ শান্তি চাইছেন, তারা যেন শান্তি পান, কিন্তু এইদিকেও নজর রাখতে হবে যে আইন শৃঙ্খলা যেন বজায় থাকে এবং সেখানে অবশ্যই আইন যেন কেউ হাতে তুলে না নেন। আজকে এখানেই শেষ করছি, এরপর নজর রাখুন সাতটায় বাংলা, নজর থাকুক এবিপি আনন্দে।